নমস্কার, নিউজ ইউএনআই এ আপনাদের স্বাগত জানাই। শুরু করছি হোক আওয়াজ, সঙ্গে মৌমিতা। রাজ্যের বুকে এখন একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কলকাতায় কখনো বড় বাজারে আগুন লেগে যাচ্ছে, তো কখনো আবার শর্ট লেগে। আর এই আগুন লেগে যাওয়ার পর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা নির্দেশ জারি করেছেন। তিনি বলেছেন যে রুফটপ যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে। এতদিন পরে কেন? আগেও তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো, সেই সময়ে তিনি কেন নড়ে চড়ে বসেননি? পার্ক স্ট্রিটে দীঘা থেকে ফিরে জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন করার পরে তিনি দীঘা থেকে ফিরলেন। ফিরে এসেই তিনি পার্ক স্ট্রিটের একাধিক 6টি রেস্তোরাঁ বন্ধ করে দিলেন, সারি সারি একেবারে গ্যাস সিলিন্ডার দাঁড়িয়ে থাকার জন্য। এতদিন তিনি কোথায় ছিলেন? যখন ওই দোকানগুলো রেস্তোরাঁগুলো ছিল, সেখান থেকে প্রশাসন কি করছিল? কলকাতার মেয়রই বা কি করছিলেন? সামনে কি 26-এর বিধানসভা নির্বাচন রয়েছে, তাই জন্যই কি এই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী? সামনে আবার বিধানসভা নির্বাচনে বিজেপির বা কি এজেন্ডা রয়েছে, সেই বিষয় নিয়েই কথা বলবো বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে। দিদি, আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। এই যে বিষয় রুফটপগুলো, প্রথমে এই প্রসঙ্গে আসি যে রুফটপ রেস্তোরাঁগুলো বন্ধ করে দিল, কিন্তু এটা তো আজকে থেকে শুরু হয়নি, দীর্ঘদিন ধরে। প্রথমে আমি ভাববো একটা রুফটপ রেস্তোরাঁ করে দেবো, তা তো হয় না। প্রথমে প্রশাসনের কাছ থেকে এটা স্যাংশন করাতে হয়, সমস্ত বিষয়ে ফর্মালিটি থাকে। তাহলে সেই সময় মেয়র কি করছিলেন? ঘুমিয়েছিলেন? খোঁজ নিয়ে দেখুন যে ওই রেস্তোরাঁগুলোতে 25-75-এর ভাগটা দিয়েছিল কিনা। সম্ভবত ওরা কাটমানিটা দেয়নি, ঠিক সময়ে প্রসাদটা পৌঁছে দেয়নি বা প্রণামীটা পৌঁছে দেয়নি, সেই কারণেই রেস্তোরাঁগুলো বন্ধ হয়েছে। আর আপনি জিজ্ঞাসা করছেন মুখ্যমন্ত্রী কি করছেন। প্রথম কথা আপনাকে আপনার ভুল ধরিয়ে দিই, ওটা জগন্নাথ ধাম নয়, ওটা জগন্নাথ কালচারাল সেন্টার, অন্ততপক্ষে কাগজে কলমে। আর দ্বিতীয় কথা, জগন্নাথ ধাম সারা বিশ্বে একটি রয়েছে, পুরীর জগন্নাথ। এটি জগন্নাথ মন্দির হতে পারে, যেরকম কলকাতায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে এরকম একটি জগন্নাথ মন্দির। নিঃসন্দেহে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছেন। চলে আসি কলকাতার প্রসঙ্গে। আপনি জিজ্ঞাসা করছেন যে কেন এতদিন কি করছিলেন। কেন এতদিন যা করেন, এই সরকারের যেটা কাজ, চুরি করা, দুর্নীতি করা, এই মেলা খেলা মোচ্ছব করা, সেটাই করছিলেন। সেটার পরে একবার মনে হয়েছে হীরক রাজার যে এবার যাই একটু পারিষদদের নিয়ে দেখে আসি, যারা প্রণামী পাঠায়নি, ভেট পাঠায়নি, তাদের ঘ্যাচাংফু করে দিই, তাই হয়েছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন পারমিশন দিয়েছিল মেয়র ঘুমোচ্ছিলেন, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। মেয়রের মনে হয়নি যে এই কলকাতা শহরে এইরকমভাবে খোলা সিলিন্ডার রয়েছে বা অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, সেইখানে আমরা পারমিশন দেব না? পারমিশন দেওয়ার সময় তো টাকা নেওয়া হয়েছিল। এবার কাজের সময় কাজই, কাজ ফুরলে পাজি, ঠিক সেই জিনিসটা হয়েছে। আর দ্বিতীয় কথা, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নিজেদের অকর্মণ্যতা, নিজেদের অপদার্থতার দায় আপনি এই রেস্তোরাঁ মালিকগুলোর উপর কেন দিচ্ছেন? আপনাদের যদি ব্যবস্থা না থাকে অগ্নি নির্বাপনের, এবং তো বোঝাই যাচ্ছে অগ্নি নির্বাপনের ব্যবস্থা আপনাদের নেই। আমরা বাগড়ি মার্কেট দেখেছি, বাগড়ি মার্কেট প্রায় 7 দিন ধরে জ্বলেছিল, আমার মনে আছে। আমাদের এছাড়া বড় স্টিফেন কোর্ট বামা বলে হয়েছিল, আমাদের সেটাও মনে আছে। আমাদের মনে আছে পরবর্তীকালে আরও যেই সব ঘটনাগুলি ঘটেছিল। খুব হালফিলে আমরিতে আগুন, কত মানুষ মারা গেলেন। কি হয়েছে আমরি তো খুলে গেছে, টাকাটা পৌঁছে গেছিলো বোধহয়। এখন আর মানুষের সেফটি, যারা রোগী তাদের সেফটির কথা মনে নেই। এইখানে যেটা হচ্ছে, আপনি এই সল্টলেক থেকে শুরু করে এই বড়বাজার হোটেলের যে আবকারি দপ্তর, তারা জানতেন না বার হচ্ছে ওখানে। কেএমসি নো অবজেকশন না দিয়ে তারা তৈরি করতে পারে, রিকনস্ট্রাকশন করতে পারে। পুলিশ জানতো না, লোকাল পুলিশ। সবটা মিথ্যে, সবটাই মিথ্যে, সবটাই হচ্ছে ওই নাটক। এদের পুরোটা জানতো, পুরোটা তারা দেখেও যথাযোগ্য প্রণামী পেয়ে চুপ করেছিল। এবার আগুন লাগার পরে সব চোখ উল্টে বলছে আমি জানি না, এ জানি না, ও জানি না। জিজ্ঞাসা করছি, যেদিন আগুন লাগলো সুজিত বসু দমকল মন্ত্রী, তিনি ওই দীঘাতে কি করছিলেন? মুখ্যমন্ত্রী পেছন পেছন ঘুরে ফুটেজ খাচ্ছিলেন, টিভিতে মুখ দেখাচ্ছিলেন। ওনার কাজ ছিল ওইখানে আসেননি কেন? আসলে এদের কোনো রাজ্যের কারোর কোনো দায়িত্ব নেই, এদের জ্ঞান নেই, বোধ নেই। এদের একটাই আছে, খালি টাকা তোলার জ্ঞানটা, সেটা টনটনে জ্ঞান রয়েছে। তাছাড়া আর কারোর কাছে কোনো রকম জ্ঞান নেই, যে কারণে রাজ্যের মানুষ মরছে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের দর্শকদের প্রশ্ন করতে চাই। এই যে বড় বড় বিল্ডিংগুলো আছে, বড় বড় বিল্ডিংয়ের ওপর তলায় যারা থাকেন,
তারা কি নিশ্চিন্তে থাকতে পাচ্ছেন তো? এই শহরে কত তলা অবধি ওই হাইড্রোলিক ল্যাডার আছে, সিঁড়ি আছে, খোঁজ নিন। আমরা দেখেছি আমাদের ব্যর্থতা স্টিফেন কোটের সময়, সামান্য ওইখান থেকে লোককে নামানো যায়নি, লোক টুপটুপ করে পড়ে পড়ে মারা গেছেন, ভয়ঙ্কর যন্ত্রণাময় দিনগুলো গেছে। অ্যামরিতে আমরা দেখেছিলাম, আবার আমরা দেখলাম এই বড়বাজারে এই এক স্মৃতি বারে বারে ফিরে আসছে। এই শহরটাকে যৌতুকগৃহ বানিয়ে রেখেছে শুধুমাত্র নিজেদের ধান্দায় এই মানে দুর্নীতিগ্রস্ত সরকারটি। আমি শহরের প্রসঙ্গে আসার আগে আপনি জগন্নাথ ধামের যেটা বললেন কালচারাল সেন্টার কেন বলছেন? মুখ্যমন্ত্রী তো বলেছেন যেটা মন্দির প্রথমে রেখেছিলেন, কিন্তু তারপর বললেন যে না এটা মন্দির নয়, এটা জগন্নাথ ধামই হবে। তাহলে আপনারা কালচারাল সেন্টার কেন বলছেন? ওখানে সমস্ত গায়ক গায়িকারা গিয়ে অনুষ্ঠান করেছেন বলে? মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই মেনে নিতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি, মেনে নিয়েছি। মুখ্যমন্ত্রী বলে 1,500 কেজি বাচ্চা, মেনে নিতে হবে। মুখ্যমন্ত্রী কি বিষ্ণু মাতা বলেছিলেন, মেনে নিতে হবে। মুখ্যমন্ত্রী ডহরবাবু বলেছিলেন, মেনে নিতে হবে। দেখো কেউ আটভাট বকবে, তার তো দায় আমরা নিতে পারি না। আর রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীকে কোথায় একটা মহাকাশে পাঠিয়ে দিয়েছিলেন, রবীন্দ্রনাথকে মৃত্যুর পরে টেনে নামিয়ে এনেছিলেন, তো তার দায় তো আমরা নেব না। ওটা জগন্নাথ কালচারাল সেন্টার আমি বলছি কারণ খাতায় কলমে জগন্নাথ কালচারাল সেন্টার বলি। ওটা হিটকোর দ্বারা রাজ্যের মানুষের টাকা দিয়ে আপনার যে করের টাকাটা আমরা দিচ্ছি, সেই করের টাকাটা বড় বড় বলেন না সব দিল্লি নিয়ে চলে যায়, না, দিল্লির মানে আপনার পার্সেন্টেজটা আপনি কড়ায় গণ্ডায় বুঝে নেন, উল্টে দিল্লিতে যে টাকাটা দেয় তার 42% আপনার কাছে আসে। সেই করের টাকা দিয়ে আপনি এই সবগুলো বানিয়েছেন। একটা সরকারের কাজ মন্দির বানানো, মসজিদ বানানো, গির্জা বানানো। এরপরে তো বলবেন যে ওখানে কে একজন বলেছেন, আমি শুনলাম বোধহয় তহা সিদ্দিকি, যা ওখানে একটা মসজিদ বানিয়ে দিন। উনি এখন সেটাকে বানাতে বাধ্য হবেন, এটা সরকারের কাজ। রাম মন্দির তৈরি হয়েছিল সাধারণ মানুষের টাকায়। আমার মতন আমার মেয়ে তখন টিনেজার, তার যে পকেট মানি সে বাঁচিয়ে পাঠিয়ে দিয়েছিল নিধি হিসেবে। আপনার মতন সাধারণ মানুষ কোটি কোটি সনাতনীরা টাকা পাঠিয়েছেন সারা বিশ্ব থেকে, সেই টাকা দিয়ে রাম মন্দির হয়েছে। এখনও সে টাকা উদ্ধৃত পড়ে রয়েছে, অনেক টাকা, প্রতিটা টাকার পয়সা হিসেব রয়েছে। আর এখানে আপনার সরকারি করের টাকা দিয়ে উনি জগন্নাথ কালচারাল সেন্টার, যেহেতু মন্দির বলতে পারবেন না তাই ওই আর কি নাকের বদলে নরুন করে একটু ঘুরিয়ে পিছিয়ে উনি ওটাকে কালচারাল সেন্টার বলে কাজ চালাচ্ছেন। ইতিমধ্যে সবথেকে লজ্জার আমি আজকে আরেকটা জিনিস শুনে আমি খুব মর্মাহত রয়েছি। দেখুন, আমি জগন্নাথ ভক্ত, আমি খুব মানি জগন্নাথ মহাপ্রভুকে। আমরা সুযোগ পেলেই বছরে 2-3 বার করে আমরা যাই। আমার বাড়িতে বহু জগন্নাথ দেবের ছবি আপনি এখানে ওখানে বহু জায়গায় রয়েছে। তো সেই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে জগন্নাথ ধাম যে তৈরি হয়েছে, একটা খবর শুনে আমি খুব ভয় পেয়ে গেছি, মনে হয়ে যাচ্ছি। কত দুর্নীতিগ্রস্ত সরকার, চিন্তা করুন। এরা এই নিম কাঠ, যে দারু ব্রহ্ম যেটাকে বলে, যেই কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়, সেটাও নাকি উড়িষ্যা থেকে চুরি করে এনেছে। তো ভাবতে পারেন একটা সরকারের কি মানসিকতা। কোনো জিনিস এরা সোজাভাবে করতে পারে না। আরে মন্দির করেছিস কর, কি তাতে আবার সেই কাঠটাও চুরি করে আনতে হবে? এরা চুরি ছাড়া কিছুই পারে না। এদের এমন অবস্থা, স্বভাব হয়ে গেছে। কিছু লোক অভাবে চোর থাকে, কিছু স্বভাবে চোর থাকে। তৃণমূল এখন স্বভাবে চোর। বামেদের মতে এই চুরিবিদ্যে শিখেছে তারা বিজেপির কাছ থেকে, কারণ বিজেপি রাম মন্দির তৈরি করলো আর তাই জন্য তার শিষ্য হয়ে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ওই জগন্নাথ মন্দির তৈরি করছেন, আর তারও উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, যেমন করেছিলেন রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলবেন? বামেদের উত্তর আমাকে দিতে হবে। আমার এত দুর্দিন এসছে, আমার খুব খারাপ লাগছে মৌমিতা, যাদের 4% ভোট, তারা এত ধর্মনিরপেক্ষ। ভাইজানকে সঙ্গে নিয়ে জিজ্ঞেস করুন না কেন ভাইজানকে সঙ্গে নিয়ে তারা রাজনীতি করেছিলেন, ভোটের ময়দানে নেমেছিলেন, তারা নাকি ধর্মনিরপেক্ষ। তা আমি একটা প্রশ্ন বারে বারে করে উত্তরটা পাই না, আবার আপনার কাছে করছি। বিকাশবাবু তো গোমাংস খেয়েছিলেন, সেলিমবাবু কবে শুয়োরের মাংস খাবেন সেই দিনটা আমার জানতে হবে। ধর্মনিরপেক্ষ তো করুন না। সেলিমবাবুকে বারে বারে মুর্শিদাবাদ ছুটতে হয় ভোটের জেতার জন্যে, কেন এখানে দাঁড়াতে পারলেন না? দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতায় দাঁড়ালেই পারতেন, দাঁড়াবেন না। যেখানে মুসলিম মেজরিটি সেখানে গিয়েছিলেন, যদি ওনার ভাগ্যে শিকেটা ছেড়ে। তার আগে রায়গঞ্জ গিয়েছিলেন যেখানে মুসলিম রয়েছেন, কিন্তু সেখানকার জাতীয়তাবাদী মানুষরা তারা ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করেছেন। তো বামেদের কথার উত্তর আমি দেব না। বামেদের মতন অশিক্ষিত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়ে আসা আমি উত্তরই দেব না। আমি খালি বলেই দিলাম একটু আগে যে রাম মন্দির তৈরি হয়েছে মানুষের টাকায়, সরকারের টাকায় নয়। বামেদের এটা ওরা জানে
কিন্তু ইচ্ছা করে এগুলো করে। দেখুন ওদেরও তো কোথাও একটা না হয় ভোট বাক্সে প্রাসঙ্গিক নয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রাসঙ্গিক থাকতে হয়। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ছাড়া তো বামেদের আপনি দেখতে পাবেন না। যাদবপুরে আছে কিছু, সরি ভুল বললাম, বাম অতিবাম সব ওখানে, মানে কি বলবো, ভাই ভাই ঠাঁই অবস্থা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো দেখলাম, দেখুন বললাম তো চুরিবিদ্যা মহাবিদ্যা, উনি তো সুন্দরভাবে ওই এক জিনিস, আমি গর্ভগৃহ দেখে একটু চমকে উঠেছিলাম, পুরো রাম মন্দিরের মতন তৈরি করেছেন। আসলে উনি দুধের স্বাদ ঘুলে মেটাচ্ছেন। উনি জানেন এখানে, উনি জানেন এখানে উনি, আরে পুরো বাইরের নকশাটা জগন্নাথ দেবের মানে মানে জগন্নাথ ধাম থেকে চুরি করেছেন, ভেতরটা চুরি করেছেন অযোধ্যা রাম মন্দির থেকে। মানে নিজেদের কি কিছুই নেই? আমাদের বাংলারই সংস্কৃতি আছে, বিষ্ণুপুরের টেরাকোটা সংস্কৃতি আছে, আপনি সেখান থেকে তৈরি করতে পারতেন, সারা বিশ্বের লোক ধন্য ধন্য করতো না। ওনার আসলে একটা মানুষের ইগোর জন্য এত সরকারি কোটি কোটি টাকা জলাঞ্জলি গেছে। আমি জলাঞ্জলি কথাটা বলতে খারাপ লাগছে, কিন্তু গেছে, কারণ এই টাকাটা দিয়ে, সরকারি টাকা দিয়ে, এই যে যারা চাকরিহারা তাদের পাশে দাঁড়াতে পারতেন, যাদের ডিএ দিতে পারছে না তাদের পাশে দাঁড়াতে পারতেন, আমাদের রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নের পাশে দাঁড়াতে পারতেন। এই যে খালি ওই মুখে বলেন এই স্ত্রী ওই স্ত্রী কুশ্রী বিশ্রী, আদতে কোনো অর্ধেক কোনো প্রকল্পে টাকা দেন না, সেগুলো করতে পারতেন, উন্নয়ন করতে পারতেন, সেগুলো করবেন না। উনি ওইখানে যেহেতু তাকে ওই বাধা দেওয়া হয়েছিল, সেই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে আছে, আমি অনুরোধ করব চালাতে। ওই বাধা দেওয়া হয়েছিল ইগোর কারণে, আমিও করে দেখাবো। এরপরে হয়তো তাকে যদি ধরুন অযোধ্যার রাম মন্দিরে বাধা দেওয়া হয়, রাম মন্দিরও হবে। মানে ও এক একটা জায়গায় বাধা খাবে না, এক একটা জায়গায় যদি উনি ধরুন দক্ষিণ ভারতে যান, উনি ধরুন পদ্মনাভ স্বামী মন্দিরে যেতে চান, সেখানে বাধা খেলে আবার মন্দির হবে। মানে আমাদের এখানে সরকারি টাকায় যেখানে যেখানে উনি বাধাপ্রাপ্ত হবেন সেখানেই মন্দির হবে। মানে এটাই দেখার বাকি ছিল। মানে পশ্চিমবঙ্গে এখন 16 কলা পূর্ণ হয়ে গেছে। আপনি যে বিষয়টা বললেন যে শ্রী আর অনুদান এই চলছে, এবং চাকরি হারাদের সংখ্যা বাড়ছে চাকরিজীবীর তুলনায়। এই যে ধরুন চাকরি হারা যারা 2016 সালে যাদের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, তাদেরকে অনুদান দেবে বলছেন গ্রুপ সি গ্রুপ ডিদের, বলছেন গ্রুপ সিদের বলছেন 20,000 টাকা, আর গ্রুপ ডিদের এরকম 25,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এবং অন্যদিকে তো শ্রী তো আছে, তাহলে আমরা তো সবই করেছি, চাকরি দিচ্ছি, কারখানা দিচ্ছি। উনি বললেন যে সামনেই রয়েছে শিলান্যাস হলো শালবনীতে, শিলান্যাস করলাম, তাপবিদ্যুৎ কেন্দ্র করলাম, এবং দীঘা থেকে ধর্মক্ষেত্র কর্মক্ষেত্র হবে। আমি প্রচুর উন্নয়ন করেছি। 26-এর ভোটে কি এটাই উন্নয়নের লক্ষ্য? কি মনে করেন আপনি? কটা কারখানার ফিতে কেটেছেন আমাকে একটু বলবেন? কটা কারখানার ফিতে কেটেছে? শিলান্যাসের কথা বলছি না আমি, শিলাপিসির কথা বলছি না আমি, বলছি কটা কারখানার উন্নয়ন ফিতে কাটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর দুর্গাপুজোর উদ্বোধন করেন, ভালো লাগে, কিন্তু ঠিক সেই রকমভাবেই দুর্গাপুজোর উদ্বোধন করুন না, লাল ফিতে কাটুন, কারখানার ফিতেগুলো কাটুন না। তাহলে আমার রাজ্যের অন্য ছেলেপুলেরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে তাদের যেতে হবে না। আপনি এই রাজ্যে মোমো শিল্প, চপ শিল্প, কচুরি শিল্প, এগুলো তো শিল্প না, কাশফুলের বালি শিল্প, এইগুলো বাদ দিয়ে কটা শিল্প হয়েছে? বা দুর্নীতিকে যদি শিল্প ধরেন সেটা আলাদা কথা, সেটা অবশ্য গোল্ড মেডেল পেয়েছে, ওটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু এছাড়া এই রাজ্যে কটা শিল্প হয়েছে? কোনো শিল্প হয়নি, প্রথম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনি কি একটা বললেন কর্মক্ষেত্র ধর্মক্ষেত্র এইসব, দেখুন না বলছি দীঘা ইতিমধ্যে ওখানেই ট্যুরিস্ট যেতেন, এমনিতেই যান, বাঙালিদের দীপুদার মধ্যে সবার আগে দ্বীপ, পরে অর্থাৎ দীঘা পরে, তো সেই দীপুদার মধ্যে দীঘা মানুষ নর্মাল চয়েস। আপনার পকেটে প্রচুর টাকা থাকলেও আপনি যেতে পারেন, আপনার পকেটে সামান্য টাকা থাকলেও যেতে পারেন। সরকারি বাস রয়েছে প্রচুর, ওখানে গিয়ে অনেক বাজেট হোটেল রয়েছে, হলিডে হোম রয়েছে, প্রচুর জায়গা রয়েছে থাকার। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন এরকম কোনো বিষয় নয়। জগন্নাথ কালচারাল সেন্টার না করলেও মানুষ যেতেন, করলেও মানুষ যাবেন, তো এটার মধ্যে নতুন কিছু নয়। দেখার একটা জিনিস, অমরাবতী পার্ক আছে, ওখানে ওই মিউজিয়াম আছে, সেরকম একটা দেখার মতন জিনিস, মানুষ যাবে দেখতে, কোনো অসুবিধা নেই, যান না, আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা তো চাই মানুষ এই রাজ্যে, যেখানে মুর্শিদাবাদ হয়েছে, এই রাজ্যে মোথাবাড়ি হয়েছে, এই রাজ্যে ধুলাগড় হয়েছে, এই রাজ্যে কালিয়াগঞ্জ হয়েছে, কালিয়াচক হয়েছে, সেরকমভাবে মানুষ একটু অন্তত হিন্দুরা তারা মন্দিরে যান, অন্তত তাদের যে সনাতন কালচারটা সেটা বুঝুন, ভুলে গেলে চলবে না। কারণ এই রাজ্যে যেভাবে বারে বারে আমরা জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছি। আচ্ছা, অন্যদিকে আমি মানে এই যে আপনি অনুদানের কথা, অনুদান না, ওটা ভিক্ষা বলুন। গ্রুপ সি গ্রুপ ডি কত টাকা মাইনে পেতেন খোঁজ নিয়ে দেখুন না, তাদের 20,000 টাকায় হবে? যাদের একটা ন্যূনতম খরচ আছে, তাদের সংসার আছে, তাদের বাচ্চা আছে, তাদের বুড়ো বাবা মা আছে, তাদের চিকিৎসার খরচ আছে, স্ত্রী আছেন,
বাচ্চাদের সন্তানদের এডুকেশন আছে, কলেজের স্কুলের মাইনে আছে, সেগুলো হবে 20,000 টাকায়। তার আগে আপনি উত্তর দিন কেন আপনি এই দুর্নীতিটা হতে দিয়েছিলেন, উত্তর দিন কেন 2 বছর ধরে এই মামলাটাকে ঝুলিয়ে রেখে এই রাজ্যের আমাদের শিক্ষিত ছেলেপুলেগুলোকে রাস্তায় নামিয়েছেন, কেন চাল আর কাঁকড় আলাদা করেননি। এখন আপনি এগুলোতে করে মসিহা সাজতে চাইছেন, আপনি ওগুলো করুনই তো, ওনার তো সুবিধা হচ্ছে। যদি এদের চাকরিটা থাকতো পুরো মাইনেটা দিতে হতো, প্লাস তাদের বেনিফিটগুলো দিতে হতো। এখন চাকরি নেই, উনি বলছেন এইটুকু হবে। এবং দেখুন, ডুবন্ত মানুষ তো খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, কিছু মানুষ তো নেবেন অনুদান, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমি তাদের মানাও করতে পারবো না, কেন নেবে? তাদের তো সংসার চালাতে হবে, অন্তত দুবেলা দুমুঠো খেতে হবে। যদিও তাদের মুখের অন্ন, তারা যদি চান মানে রেশন কার্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার সে কোভিডের সময় থেকে চাল দিয়ে যাচ্ছেন, 5 কেজি চাল প্রতি ব্যক্তি পিছু পার ফ্যামিলি। ওনার অন্তত অন্যটুকু মোদী সরকার জুগিয়ে দেবেন, কিন্তু এছাড়া বাকি খরচ খরচা তো রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই যে দুর্নীতির কারণে এবং মানে সদিচ্ছার কারণে এতগুলো মানুষ রাস্তায় বসে রয়েছে, এখন আপনি অনুদান দিয়ে মসিহা সাজছেন 26-এর ভোটের কথা মাথায় রেখে। বলি, লজ্জা শরম ন্যূনতম থাকতে হবে তো মানুষের, একটা ন্যূনতম লজ্জা শরম থাকতে হবে। নামে উনি মমতা বন্দ্যোপাধ্যায়, কাজে কেন মমতা দেখান না, এই প্রশ্নের উত্তর আমি বুঝতে পারি না। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই ওয়াক অফ বিল, সংশোধনী বিল, সেটা পাশ হলো লোকসভায় এবং রাজ্যসভায়। এবং এই ওয়াক অফ বিল যখন পাশ হলো, সে সময় যখন মুর্শিদাবাদ জ্বলছে এবং অগ্নিকাণ্ড মতো পরিস্থিতি, অনেক সময় অনেক বিজেপি নেতাদের সেখানে দেখা গেছে নিহতদের বাড়ির পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু অনুদানের কথা বলেছেন, এখনো পর্যন্ত তিনি যাননি। তিনি যাবার কথা বলেছেন, আমি যাব, মে মাসের 1 তারিখে আমি যাব, এরকম জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন নেতাজি ইন্ডোর থেকে ওনাদের উদ্দেশ্যে যে এই পশ্চিমবঙ্গ রাজ্য মুসলমানদের জন্য বা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটু সুরক্ষার জায়গা, কিন্তু আন্দোলন করতে হলে দিল্লিতে যান। তাহলে এটা কি সুরক্ষা? আন্দোলন তাহলে করতে হচ্ছে কেন, সুরক্ষা যখন আছে? প্রথম কথা, একটা কথা উনি সত্যি বলেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি যদি এই কথাটা বলে থাকেন যে পশ্চিমবঙ্গ মুসলমানদের জন্য সুরক্ষার জায়গা, একদম ঠিক কথা বলেছেন। এবারে সুরক্ষা তো দেওয়াই আছে, খোলা ছাড় দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে যারা যা করেছে জিহাদিরা, আমি সবাইকে বলছি না, যাদের এই মৌলবাদ মাইন্ডসেট, জিহাদি মৌলবাদী মাইন্ডসেট, ঠিক যে মাইন্ডসেটে যারা পেহেলগাম ঘটিয়েছে, ঠিক একই মাইন্ডসেটে হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবুকে খুন করেছে, একই মাইন্ডসেটে। ওটা কিন্তু ভাতের জন্য মারেনি, জাতের জন্য মেরেছে, তাদের আইডেন্টিটির জন্য মেরেছে। তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? মমতা ব্যানার্জি উল্টে বলছেন সব ফেক নিউজ, সব ফেক ভিডিও। আমার রাজ্যের হিন্দু মা বোনেরা, পশ্চিমবঙ্গ একমাত্র বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেখান থেকে বিতাড়িত হচ্ছে নিজের বাড়ি থেকে, এক জেলা থেকে অন্য জেলায় তারা আশ্রয় নিচ্ছেন, আর উনি বলছেন সব ফেক নিউজ, উনি বলছেন সব চরিত্র কাল্পনিক। এটা তো বললে হয় না। আসলে উনি স্বীকার করতে ভয় পাচ্ছেন। আর মুর্শিদাবাদ যাবেন কোন মুখে? দেখুন, একটা কথা বলি, একটা সাইকোলজি আছে, যে অপরাধী হয়, আমি তাত্ত্বিক কথা বলছি, যে অপরাধী হয় সে অপরাধ করার পরে খোঁজ খবর রাখে অবশ্যই, এবং যারা হয়তো জিজ্ঞেস করে অমুক জায়গায় খুনটা হয়েছে, অমুক জায়গায় এটা হয়েছে, তারা ডিনাইল, না ওসব বাজে কথা, খুন কিছু হয়নি। পরবর্তীকালে আপনি মিলিয়ে দেখুন, কিছু রাজনৈতিক ঘটনার সঙ্গে তার মিল পাবেন। আচ্ছা, অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক জায়গায় যাওয়ার সময় হয়, উনি ওই নিজের প্রশাসনিক কাজ, আমি রাজনৈতিকই বলবো, রাজনৈতিক কাজে যেতে পারেন, দীঘা যেতে পারেন, 2 দিন থাকতে পারেন, রাজ্যের 14 জন মানুষ মরেছে, উনি আসতে পারেন না, দমকল মন্ত্রীকে পাঠাতে পারেন না, মুর্শিদাবাদে একেবারে বেছে বেছে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওনার চোখে পড়ে না, মানুষকে খুন করা হয়েছে, ওনার পড়ে না। এটা বিজেপি শাসিত রাজ্য হলে তখন উনি যেতে পারতেন। আর ওয়াকফ নিয়ে আমি বলবো, এখানে রাজ্য যারা মুসলমান রয়েছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে। উনি সিএর সময় এক জিনিস করেছিলেন, উনি কাকা ছিচি করেছিলেন, পারলেন আটকাতে। পশ্চিমবঙ্গতেই সিএর মারফত বেশ আমাদের কিছু পশ্চিমবঙ্গের মানুষ তারা নাগরিকত্ব পেয়েছেন, আটকাতে তো পারলেন না। পশ্চিমবঙ্গকে এখানে জ্বলেছিল পশ্চিমবঙ্গ, কজনকে গ্রেফতার করেছিলেন? যে সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে, কজনকে গ্রেপ্তার করেননি। আচ্ছা, আবার অন্যদিকে আমাদের এখানে ওয়াকফ নিয়ে যখন বলছি, এইখানে ওয়াকফের নামে
একদম আমি কোট করে বলছি, ওয়াকফের নামে এখানে মানুষকে ভুল বোঝানো হয়েছে এবং সরকারি সম্পত্তির তছনছ করা হয়েছে, লুট করা হয়েছে। ওয়াকফের নামে জমি লুট করেছে এবং লুটের মাথায় তৃণমূলের বহু নেতা মন্ত্রীরা রয়েছে, খোঁজ নিয়ে দেখুন। সেই কারণেই ওয়াকফ নিয়ে এদের এত আপত্তি। আচ্ছা, তুমি যে এই অনুদান যে কথাগুলো, স্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্ত্রী রয়েছে, এই স্ত্রীর টাকা, এই অনুদান কিছু হলেই, ধর্ষণ হলে 10 লাখ টাকা, নিহতদের পরিবারকে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, পায়েলগাঁওতেও তিনি দিয়েছেন, অনুদানের কথা বলেছেন। এই টাকাগুলোর সোর্স কোথা থেকে? সেটাও কি কাটমানি? কি মনে করো? না, অনুদানটা মানে আমি খুব জেনারেলাইজ করে বলছি। সাধারণত চিফ মিনিস্টার্স একটা রিলিফ ফান্ড থাকে বা ডিজাস্টার একটা ফান্ড থাকে, সেখান থেকে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে আমি বলতে পারবো না। আর এই যে মেলা খেলা মৎসবের টাকা, সেগুলো অন্যান্য জায়গা থেকে, মানে অর্থাৎ বাজেটে, এটা তো আমরা তো মিডিয়াতে দেখিয়েছিলাম, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী সেটা সোশ্যাল মিডিয়া দিয়েও ছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তার র্যালি হবে উত্তরবঙ্গে, সম্ভবত শিলিগুড়িতে হয়েছিল, সেখানে বাচ্চাদের নিয়ে আসা হয়েছিল, এবং যে বিরিয়ানির প্যাকেটগুলো, সেই টাকাটা কোথা থেকে গেছে? না, মিড ডে মিলের টাকা থেকে। অর্থাৎ কচি কচি বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওই দামড়া খোকাদের বিরিয়ানি খাওয়ানোর জন্য টাকা নেওয়া হয়েছে। সুতরাং এই রাজ্যে আমরা দেখেছি বহু ক্ষেত্রে, এই রাজ্যে নিজেদের খাতে, বিশেষ করে কেন্দ্রীয় সরকার যে টাকাগুলো পাঠায়, কেন্দ্রীয় সরকার একদম নির্দিষ্ট করে দেয় যে এই টাকা এই খাতেই খরচ করতে হবে, তাই ওটা নয়ছয় করা যায় না। যতদিন না পর্যন্ত এটা করা যেত, বহু ক্ষেত্রে হয়েছে কেন্দ্রীয় সরকারের টাকা পর্যন্ত এই মেলা খেলা মৎসবের তে খরচা করে দিয়েছে। আর তারপরে বলবেন যে তোর বাপের টাকা, তুই হিসেব চাইছিস। এই নোংরামিগুলো বরদাস্ত করা যায় না। আচ্ছা, আরেকটা কথা, এই যে মেলা কি 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 স্ত্রী সব বললে, এই এতগুলো স্ত্রী, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আদৌ যারা মানে যা পাবেন, অর্থাৎ এন্ড গ্রহীতা কজন পান সেগুলো, এবং সঠিক সময় নিয়মিত পান কিনা, এটা হয় না। উনি শুধুমাত্র নির্বাচনী কারণে, কারণ মমতা ব্যানার্জি দেখুন, উনি রাজনীতি করেন ভোট টু ভোট, এক ভোট থেকে অন্য ভোট অবধি, ভোটের জন্য, কুর্সিতে বসে থাকার জন্য যা যা করার, সেটা ছাড়া উনি কিচ্ছু করেন না। সেটার জন্য মিথ্যে বলতে হলে বলবেন, উনি যদি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়, আনফর্চুনেটলি অসুস্থ হয়েছিলেন, ভর্তি হবেন। ভোটে জেতার জন্য যা যা প্রয়োজন, এই রাজ্য সরকার মিথ্যে প্রতিশ্রুতি, ডবল চাকরি কে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোথায় গেল? ডবল একটা চাকরি, যেটা মানুষ, সেটাই মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এই সরকার, এই মুখ্যমন্ত্রী, আর উনি বলছেন ডবল চাকরি দেবেন। আসল বিষয়টা হচ্ছে এই রাজ্যে যে এত রকম দুর্নীতি, তাতেই অনুদানগুলো মানে পর্বতের মুশিক প্রসব ছাড়া আমার কিছু মনে হয় না। 30শে এপ্রিল কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি হিন্দু সনাতনী সম্মেলন, ওখানে মিছিলের আয়োজন করেছিলেন, যেটা কলকাতা হাইকোর্ট থেকে এক প্রকার অনুমতি পেয়েই তিনি করলেন। পুরোপুরি, কারণ রাজ্য সরকার তাকে দিল না। প্রতিবারই বিরোধী দলনেতাকে হাইকোর্টেই যেতে হয় যা কিছু করতে গেলে। কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ না করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সস্ত্রীক চলে গেলেন দীঘাতে। তিনি এখন বলছেন যে যারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলা থেকে রাজনীতি শিখে এসছেন, তাদের কাছ থেকে কোনো সমালোচনা শুনবেন না। তাহলে কি এবার দিলীপদার মনের মধ্যে বিজেপিকে নিয়ে একটু অনুশোচনা না কষ্ট? তিনি কি এবার দলবদল করবেন, দলবদল হবেন? কি ভাবছেন, কি বুঝছেন আপনি? দেখুন, আমার নাম কেয়া ঘোষ বলে আমাকে দিলীপ ঘোষের মুখপাত্র ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমি কেয়া ঘোষ, কুণাল ঘোষেরও মুখপাত্র নই। সুতরাং আমি আমার মতন করে কথা বলবো। আমি সেদিন আপনাদের মতো একটি সংবাদ মাধ্যমকে বলেছিলাম, সব সৌজন্যের ছবি ভালো লাগে না। এটা আমি বলেছিলাম একজন একনিষ্ঠ ভারতীয় জনতা পার্টির একজন সামান্য কর্মী হিসেবে। সব সৌজন্য সবাই ডিজার্ভ করে না। যে রাজনৈতিক দল, যে আঁচলে আমাদের 200-250 কর্মীর রক্ত লেগে আছে, তার সঙ্গে কোনো সৌজন্য নয়। আমাদের অভিজিৎ সরকার, আমাদের সেই বাচ্চা ছেলেটা, সে লাইভ করার কয়েক ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হয়েছিল। সেই যে তার পেছনে যে সরকার ছিল, যে সরকারের মদত ছিল, যে রাজনৈতিক দল ছিল, তাদের সঙ্গে সৌজন্য, এটা আমার ব্যক্তিগত বিষয় যে এন্ডোর্স করি না।
এবং দিলীপদা কেন গেছেন, কি করতে গেছেন আমি বলতে পারবো না। আর যেটা বললাম, আমার নাম কেয়া ঘোষ বলি যে দিলীপ ঘোষের মুখপাত্র হব বা দিলীপ ঘোষের বক্তব্য আমি বা তার পরিপ্রেক্ষিতে কিছু রাখবো, সেটা নয়। শুধু আপনি নন, অনেক বিজেপি নেতাই যারা সাংসদ বলুন বা ধরুন অন্য বিজেপি কর্মী হিসেবে যারা রয়েছেন, তারাও এই জিনিসটাই সৌজন্যতার ছবিটা ভালো করে দেখেননি। তাহলে কি এবার এই বিজেপির অন্দরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হবে বা অন্দরদ্বন্দ্ব একটা হবে? সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন আছে, তার আগে এরকম কি দ্বন্দ্বের একটা ছবি বিজেপির অন্দরে তৈরি হচ্ছে? না, এটা তো দ্বন্দ্ব নয়। তো দ্বন্দ্ব থাকলে তো না, দ্বন্দ্ব না, অভিমান। দিলীপদার ওপরে বহু মানুষের অভিমান হয়েছে আমাদের রাজ্যের যারা ভারতীয় জনতা পার্টির কর্মী। আর আপনি যেটা বললেন, দিলীপদা যেটা মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে একটা কথাই বলি। দেখুন, দস্যু রত্নাকরই বাল্মীকি হয়েছিলেন। তো আমরা মহর্ষি বাল্মীকি কেন বলি? তাকে কি দস্যু রত্নাকর বলি? মানুষের যে দলে ছিলেন সেই দলের যে মতবাদ, সেই মতন কাজ করেছেন বা সেই মতন করেছেন। পরবর্তীকালে আমাদের দলে এসে কোনো যে যারা এসছেন, ধরুন যে কোনো রাজনৈতিক দল থেকে, তারা আমাদের দলের আদর্শে, আমাদের দলের যে মতবাদ, সেই মতবাদে তাদের জারিত হয়ে তারা সনাতনীদের জন্য কাজ করছেন। আমাদের লক্ষ্য কি? লক্ষ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত এবং কি বলবো, ইসলাম তোষণকারী সরকার এই রাজ্যে আমাদের সনাতনীদের জন্য থ্রেট। সেই থ্রেটকে আমাদের গণতান্ত্রিক উপায় সরিয়ে ফেলতে হবে। তো সেটাই আমাদের লক্ষ্য। তো সেই লক্ষ্যে যারা আছেন, যারা আমাদের সঙ্গে, এভরিবডি ওয়েলকাম। সুতরাং এই জিনিসগুলো আমার মনে হয় কেন গেছেন সেটা দিলীপদা বলতে পারবেন। দিলীপদার নম্বর আপনার কাছে আছে, না থাকলে আমি দিয়ে দেবো, কথা বলে নেবেন। আমি তার মুখপাত্র নিয়ে উত্তর দিতে পারলাম না। বারংবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই রাজ্য একবারে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সুবিধার একটা বার্তা দেন। এবং ওয়াকফের সময় রাজ্যের মুখ্যমন্ত্রীও এই কথাটা বললেন, আপনাকে সেই মন্ত্রটা জানালাম। এবং হিন্দু সনাতনীদের নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবেন না, এমনটাই বিজেপি বারংবার বলে থাকে, বিজেপি তাবড় নেতার মন্ত্রীরা বলেন। তাহলে কি ধর্ম নিয়ে রাজনীতি করাই কি এই দুই দলের কাজ? আচ্ছা, ধর্ম নিয়ে রাজনীতি কোথায় করলাম? একটা ইংরেজিতে কথা আছে, স্পেড পে স্পেড, অর্থাৎ যেটা সত্যি সেটাকে সত্যি বলতেই হবে। আপনার সামনে ধরুন একটা খুন হয়েছে, আপনি কি বলবেন না উনি আহত হয়ে পড়ে আছেন বা উনি এখন নাটকের পঞ্চম সিন করছেন, ড্রপ সিন করছেন? তা তো নয়। যেটাকে সত্যি সেটাকে সত্যিই বলতে হবে। এই রাজ্যে ইসলামিক টেরোরিজম হচ্ছে, হ্যাঁ হচ্ছে। যেগুলো হয়েছে, যেভাবে ওই বাড়ি দাগিয়ে দাগিয়ে যেটা করা হয়েছে, ওটা ইসলামিক টেরোরিজম, স্বীকার করতে হবে। সত্যি কথাটা সত্যি কথা বলতে হবে। পেহেলগামে যেটা হচ্ছে ইসলামিক টেরোরিজম। আর যারা বলছেন আমরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করি, এক তো ভাইজানদের দলের কথা বললাম, আর এরা হচ্ছে দিদিজান। এই ক্ষমতায় আসার পরে ইমাম ভাতা কোন সরকার শুরু করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পরবর্তীকালে 2016 নাগাদ, খুব ভুল না বলে থাকলে 2016 নাগাদ উনি কি শুরু করলেন? উনি বললেন আমি করব, পুরোহিত ভাতা দেব, এবং সেটা অনেক কম। ইমাম ভাতার তুলনায় পুরোহিত ভাতার অ্যামাউন্টটা কম, এবং তার মধ্যে অনেক বিধিনিষেধ আছে। এই বয়সের থেকে এই বয়সের মধ্যে রয়েছে, ইমাম ভাতাতে সেগুলো নেই। ইমাম মুয়াজ্জেমদের ঢালাও তাদের জন্য অনুমতি। আর আমাদের যারা পুরোহিত রয়েছেন, যারা আমাদের এখানে মন্দিরের সংস্কার করেন, পুজো করেন, সনাতন ধর্মের রক্ষক যারা, তাদের জন্য কম। কিসের জন্য? এখানে মুখ্যমন্ত্রী কে বলে? আমি তো বলিনি। আমি দুধেল গাইকে দেখি, তারা আমাকে ভোট ব্যাংক, এটা আমি বলিনি, মমতা ব্যানার্জি বলেছেন। এবং আমরা এটা চাক্ষুষ দেখেছি বিভিন্ন জায়গায়। যখন এই ধরুন কোনো দাঙ্গা হয়, মোথাবাড়ি থেকে শুরু করে এই মুর্শিদাবাদ, সব জায়গায় কেন বলা হয় হোয়াইট ওয়াশ করে দেওয়া কেন হয়? হচ্ছে না, কিছু হয়নি। একটা আরটিআইতে পাওয়া গেছিলো শুধুমাত্র, সম্ভবত সালটা 2020 এপ্রিল থেকে 2021 জুন, রাজ্যে 65টা দাঙ্গা হয়েছিল। এটা আপনি জানতে পারি না কেন? কী কারণে? আর বিজেপিকে যারা বলছে ধর্ম সাম্প্রদায়িক দল, তাদের মনে করিয়ে দিতে চাই, 3 তালাক, ইনস্ট্যান্ট 3 তালাকের খর্ব করার জন্যে মুসলমান মেয়েদের পেছনে বা পাশে কে দাঁড়িয়েছিল? নরেন্দ্র মোদী। কে দাঁড়িয়েছিল? ভারতীয় জনতা পার্টি। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মুসলিম ছেলেদের পাশে তাদের ভোট ব্যাংকের জন্য বলেছিলেন। তিনি নাকি মা মাটি মানুষের প্রতিনিধি, নিজে একজন নারী হয়ে উনি বলেছিলেন না, আমি এই 3 তালাককে এটাকে সমর্থন করি না।
তিন তালাক খর্ব করা সমর্থন করি না। অর্থাৎ একটা মুসলমান মেয়ে তার রুটিটা যদি একটু পুড়ে যায় বা তরকারিতে সামান্য নুন যদি বেশি হয়, তাকে তালাক পেতে হবে, সেটার বিরোধিতা করেছিল ভারতীয় জনতা পার্টি এবং যারা যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছিল। আরেকটা দল আপনার কংগ্রেস, রাজীব গান্ধী শাহবানোর যে খোরপোশের মামলাটাতে সুপ্রিম কোর্টের যে অর্ডার যে হ্যাঁ খোরপোশ দিতে হবে, সেটাকে ওভারটার্ন করিয়ে দিয়েছিলেন। এরা নিজেদের বলে অসাম্প্রদায়িক বলে। এই প্রিয়াঙ্কা বাড্রা তিনি ওয়ায়নাডে যখন লড়তে গেছেন, সেখানে আমরা বলিনি, বাম বলেছে, মনে হচ্ছে যেন ইন্ডিয়ান মুসলিম লীগ এখানে লড়ছে। কারা বলছে? তারা বড় বড় কথা বলছে। আর বামেদের কথা তো বললামই আমি ওদের, যে ওই শুয়োরের মাংসের উৎসবটা হলে আমাকে খবর দেবেন, আমি যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে তৃণমূল সরকার, ভারতীয় জনতা পার্টি এপিজে আব্দুল কালামকে আমাদের মহামহিম রাষ্ট্রপতি বানিয়েছিল। ভারতীয় জনতা পার্টি ভুললে চলবে না। আপনারা সাম্প্রদায়িক বলছেন, যদি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বানানো সাম্প্রদায়িক হয়, যদি তিন তালাকের মুসলমান বোনদের তাদের কান্না দেখে তাদের পাশে দাঁড়ানো সাম্প্রদায়িক হয়, তাহলে আমরা সাম্প্রদায়িক। তাহলে এই যে বিষয়টা আপনি বললেন যে হিন্দুরা, আপনি নিজেই বললেন যে হিন্দুরা এই রাজ্যে একেবারে সেফ না, নেই। শুধুমাত্র এই রিপোর্ট না, একটা রিপোর্ট আজকে বেরিয়েছে, যে রিপোর্টে দেখা যাচ্ছে যে ইন্ডেক্সে উঠে এসেছে যে ভারতবর্ষে সাংবাদিকরাও সেফ নয়। সরকারের বিরুদ্ধে যখনই কথা ওঠে তখন সাংবাদিকদের কণ্ঠরোধ করা হয়, তাদেরকে কখনো হুমকি দেওয়া হচ্ছে, ট্রোল করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। এটা কি এই রাজ্য সরকারের, বা শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো তৃণমূল রয়েছে, বাইরে তো অনেক জায়গায় বিজেপি রয়েছে, তা সেখানেও তো একই ঘটনা ঘটছে, তা কার জন্য হচ্ছে কি বলবেন? আচ্ছা, আমি জানি না, মানে আমি খুব ভালো প্রশ্ন, এটা ভালো লাগলো। আমি যেহেতু প্রাক্তন সাংবাদিক হিসেবে এখানে ওই জায়গা থেকেই বলছি। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে আপনি আমাকে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে প্রশ্ন করার বুকের দম কজনের আছে? আরে সাংবাদিক অনেক দূরের কথা, একটা সাধারণ তৃণমূল সমর্থক কৃষক শিলাদিত্য, তিনি জিজ্ঞেস করেছিলেন সারের দাম কেন বাড়ছে, তাকে জেল খাটতে হয়েছিল। একজন প্রফেসর, তিনি একটা কার্টুন এঁকেছিলেন, তাকে জেল খাটতে হয়েছে। শফিকুল আমার খুব ভালো মানে বন্ধু, তাকে খুব আমি সম্মান করি। সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানব ইত্যাদি প্রভৃতি, সন্তু পান রিপাবলিকের, সুমন দে এবিপি আনন্দের, এদেরকে কটা আইনি নোটিশ পাঠানো আছে আপনি জানেন? পুলিশের কেস কতগুলো, কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সত্যি কথাগুলো, দুর্নীতিগুলো তুলে ধরছে বলে। অর্থাৎ এই রাজ্যে যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে মুখ খোলা যাবে না, এটা লিখিত এবং অলিখিত নিয়ম। আচ্ছা, এক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে সব কি ফিল গুড নিউজ, মানে ভালো ভালো নিউজ তৈরি করো। আরে ভালো থাকলে তো করবে, ভালো না থাকলে কোথা থেকে করবে? এবারে চলে এসো অন্যান্য রাজ্যে। আমি জানি না এটা কোন রিপোর্ট, কারণ এই রাজ্য, এই পশ্চিমবঙ্গ, মাফ করবেন, ভারতবর্ষকে ডিমিন করার জন্য বহু রিপোর্ট বেরোয়। ওই ঠিক যেরকম ওই ক্ষুধা সূচক অর্থাৎ হাঙ্গার ইন্ডেক্সের একটা রিপোর্ট বেরিয়েছিল, যেখানে নাকি ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশের থেকেও অনেক নিচে, শ্রীলঙ্কার থেকেও নিচে। মানে এর থেকে হাস্যকর এবং এর থেকে বোকা বোকা কিছু হয় না যে পাকিস্তান বাংলাদেশকে বা শ্রীলঙ্কাকে ভারতবর্ষ আর্থিক এবং অন্যান্য নানানভাবে সাহায্য করে। যারা আমাদের কোভিডের টিকা পেয়ে বাংলাদেশ বেঁচেছিল, আমাদের এখান থেকে ডিম না গেলেও ডিম ভাত রান্না করতে পারে না, পাকিস্তানে এখান থেকে আটা না গেলে ওরা খেতে পারে না, তারা আবার এইসব, তারা নাকি আমাদের থেকে অনেক ভালো পজিশনে ছিল। সুতরাং এই যে সূচকগুলো থাকে বা রিপোর্টগুলো থাকে, এগুলো খুব বায়াসড হয়। তা সত্ত্বেও আমি বলছি, যদি এগুলো আপনি একটা কম্প্রিহেন্ড করেন যে সব রাজ্যের রিপোর্ট একসঙ্গে হয়। আমি আরেকটা ঘটনা বলছি। অর্ণব গোস্বামী, তাকে সবাই চেনেন। অর্ণব গোস্বামীকে যখন কংগ্রেস সরকার মহারাষ্ট্রতে তার বাড়ি থেকে টানতে টানতে নিয়ে গেছিল, সেই দৃশ্য ভুলিনি। তাহলে তো সত্যি কথাই সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। কংগ্রেস জমানায় এরকম কিছু কিছু সাংবাদিক, তারা কোথায় গায়েব হয়ে গেছিলেন কেউ জানেন না। অখিলেশ জমানায় উত্তরপ্রদেশে এক মহিলা সাংবাদিক, তার কোনো ট্রেস পাওয়া যায়নি। লোকে বলেন তিনি নাকি অত্যন্ত কিছু মানে সরকার এবং দলের কিছু খবর জেনে গেছিলেন, পাওয়া যায়নি। তো সুতরাং এই যে সাংবাদিকদের সুরক্ষা বলছেন না, এবং অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিশ্বেতেও আমরা দেখেছি যে আইসিসের হাতে কীভাবে ওই আমাদের একজন সাংবাদিক, তাকে তার মারা হয়েছিল, মানে খুব খারাপভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তো এইগুলো আমরা দেখেছি। অবশ্যই আপনারা অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের সাংবাদিক, আপনাদের আমার প্রণাম, কারণ আপনারা যেভাবে
এই সরকারের বিরুদ্ধে আপনারা কথা বলেন, মুখ খোলেন এবং সত্যিটা দেখানোর বা অন্তত বলার চেষ্টা করেন, তার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে প্রণাম জানাই আপনাদের। এবং এইটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার, দেখুন আপনারা যে বলছেন না, এটা নরেন্দ্র মোদীকে দিনরাত কতগুলো মিম, কতগুলো ট্রোল, কতগুলো গালাগাল দেওয়া হয় এবং কি ভাষায় দেওয়া হয় আপনারা নিজেরাই দেখেছেন। দুদিন আগে কংগ্রেস একটা অত্যন্ত কুরুচিপূর্ণ একটা পোস্ট করেছিল, মানে প্রধানমন্ত্রীর মাথাটা গায়েব করে দিয়েছিল। কজন গ্রেপ্তার হয়েছে বলুন না? হ্যাঁ, আমরা প্রতিবাদ জানিয়েছি। আমার প্রধানমন্ত্রী, তিনি দেশের প্রধানমন্ত্রী, আর তিনি এমন একটা মানুষ যাকে বিশ্বর মানুষ ভালোবাসে, এক ডাকে চেনে। মোদি, ইয়েস, সবাই জানে মোদিকে। তো সেই মানুষটাকে করেছিল কংগ্রেস। কাকে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে উত্তরটা দেবেন। উত্তর হচ্ছে শূন্য। তো যে সরকার এত গালাগালি মোদিজিকে দেওয়া হয়, এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করা হয়, তারা দিব্যি মানে বহাল তবিয়তে বেঁচে আছে। কিন্তু এটা পশ্চিমবঙ্গে গিয়ে করুন, কংগ্রেসে গিয়ে করুন, কংগ্রেসে রাহুলের রাটা তৈরি করুন না, আপনার একদম মানে দামামা বাজিয়ে দেবে। হ্যাঁ, তাইরে নাইরে না করে দেবে তখন। তো এইটা হচ্ছে ওই বলে না যে ওই আপনি যেটা মুখে বলেন আপনি আচরি ধর্ম এক শেখাও, ওটা তো আপনি আগে নিজে সেটাকে মানুন, পরবর্তীকালে অন্যকে সেটা শেখান। প্রিচ হোয়াট ইউ প্র্যাকটিস। সর্বশেষ প্রশ্ন, একদম শেষের দিকে চলে এসেছে, একদম সর্বশেষ প্রশ্ন, একদম যে সামনেই তো 26-এর বিধানসভা নির্বাচন, এবারে বিজেপির এজেন্ডাটা কি? মানে লক্ষ্য পূরণ, ক্ষমতায় আসা, সেটা করতে গেলে কি ভাবনা? গ্রাম বাংলাগুলোকে মূলত কি টার্গেট করা? কিভাবে কি করবে বাংলার, মানে বিজেপি বাংলার কিভাবে ভাবছে, বঙ্গ বিজেপির ভাবনা কি, এটা জানতে চাওয়া। না, এটা তো আমাদের পার্টির স্ট্র্যাটেজি, সেটা নিঃসন্দেহে আমার দলের নেতৃত্ব ঠিক করবেন, আমার কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। আমি খালি এটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষ লোকসভায় তুলনামূলক সিট হয়তো কমেছে, কিন্তু আমাদের ভোটার সংখ্যা বেড়েছে, অর্থাৎ গ্রাফটা আমাদের ঊর্ধ্বমুখী। আমরা 3 থেকে 77 হয়েছিলাম, 77 থেকে শুধুমাত্র ডবল হতে হবে, এটা খুব দুরূহ কাজ নয়। এবং আমি 77 সংখ্যাটা এই কারণেই বললাম, কারণ আপনি বিধানসভার ভেতরে খোঁজ নেবেন 77ই আছে। তো যাই হোক, তো দুরূহ কাজ নয়। সব মিলিয়ে মানুষের পাশে এবং এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, আপোষহীনভাবে। ফিশ ফ্রাই খেয়ে নয়, কারোর কাছ থেকে হাতের তামাক খেয়ে নয়, এক এবং একমাত্র আপোষহীনভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, এই রাজ্যের যারা সনাতনী রয়েছে তাদের রক্ষার জন্য লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে এবং সেটাই করবে। এই বার্তাটাই আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দিতে চাই। অনেক ধন্যবাদ। একবার বুঝতেই পারছেন যে এবারে বিজেপির তাহলে লক্ষ্য, যে সংখ্যাটা তিনি বললেন যে 3 থেকে 77 হয়েছে, কিন্তু সেটা বাড়তে খুব একটা কিন্তু কষ্ট নয়, কারণ মানুষ ভরসা করছে বিজেপিকে, ভরসা রাখছে তাদের ওপর। কারণ এই রাজ্যে চাকরিজীবীদের তুলনায় চাকরি হারাদের সংখ্যা বাড়ছে শুধুমাত্র অনুদান, মাইনে আসছে না, আসছে অনুদান। তাই সেই অনুদানের সরকারকে আর যাতে না পেতে হয়, তারা ভাবছেন বিজেপি যাতে ভরসা করতে পারে, এইটা কিন্তু ভরসার কাজ যাতে মানুষের বিজেপি হতে পারে, এইটা কিন্তু অনেকেই ভাবছেন। এমনটাই বিজেপি নেত্রী কেয়া ঘোষ তিনি এমনটাই বললেন, এমনটাই আপনাদের সামনে তুলে ধরলেন। আজকে হোক আওয়াজ সঙ্গে মৌমিতা এই পর্যন্তই। আপনারা বরাবর যেমন নিউজ UNI ফলো করেন, তেমনই নজর রাখুন। নমস্কার। आप देख रहे हैं न्यूज UNI।